পদ ছাড়ার পরও আলোচনায় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগ, হাইকোর্টে বিএফআইইউ এর প্রতিবেদন, দুদককে তদন্তের নির্দেশ। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে নাহিদ সহ ৩ সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ। আন্দোলন দমনে গণগ্রেফতারে নাজেহাল হন শিক্ষার্থী সহ বিরোধী দলীয় নেতাকর্মী। পানি আসে না, কিন্তু বিল আসে। এখানে সবাই আশেপাশে অনেকেই টিপকল বসাচ্ছে। ওয়াসার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিপটল বসাতে পারবে না। ওয়াসার লাইনে পানি না মিললেও গুনতে হচ্ছে বিল। সংকট থেকে বাঁচতে অনুমতি ছাড়াই বসানো হচ্ছে ডিপ টিউবওয়েল। ভূগর্ভস্থ পানি উত্তোলন বাড়লে বড় বিপর্যয়ের শঙ্কা। মাছ ধরতে গিয়ে ট্রলার বিকল, কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছিল 1 মাস। কক্সবাজারের মহেশখালী থেকে শ্রীলঙ্কান বাবা ছেলেকে উদ্ধার, পরিচয় যাচাইয়ে প্রশাসন। আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগে ভারত জুড়ে বিজয় মিছিল, কর্মসূচি স্থগিত কক্সবাজার জনতা পার্টির। আপাতত রাজনীতিতে যোগ দিচ্ছেন না নেতারা। সকালের সময় সঙ্গে আছি আমি জিন্নাতা রাজওয়া। পদ ছাড়ার পরও আলোচনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, ইসলামী ব্যাংকের হাজার কোটি টাকা লোপাটে তদন্তে প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে। ব্যাংকের পরিচালনা পর্ষদে বসে শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন বলে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। পরে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, দুদককে তদন্তের নির্দেশ দেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। দেশের ব্যাংকিং ইতিহাসে কেলেঙ্কারির শীর্ষে দীর্ঘদিন ধরে আলোচনায় ইসলামী ব্যাংক লুটপাটের ঘটনা। এর পেছনে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ বারবার উঠলেও ছিল না কোনো প্রমাণ। কিন্তু বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ এর এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে মোহাম্মদ শাহাবুদ্দিনের দুর্নীতির ফিরিস্তি। 2017 সালে সরকারের মদদে ইসলামী ব্যাংকের একচ্ছত্র নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। ব্যাংক কোম্পানি আইনের একের পর এক ধারা ভেঙে 82% শেয়ারের নিয়ন্ত্রণ নেয় গ্রুপটি। সে সময় জিএমসি বিল্ডার্স নামে এক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পান শাহাবুদ্দিন চুপ্পু। পরে তাকে ব্যাংকের ভাইস চেয়ারম্যানও করা হয়। দেশের রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত বহাল ছিলেন সেই পদে। বিএফআইইউ এর এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে একাধিক ভূমিফোর কোম্পানির নামে ব্যাংকের 72% শেয়ার দখল করে এস আলম গ্রুপ। সময় সংবাদের হাতে আসা 42 পাতার তদন্ত প্রতিবেদনে দেখা গেছে কিভাবে এসব কোম্পানির মাধ্যমে ব্যাংক থেকে টাকা বের করে ফের শেয়ার কিনেছে জালিয়াত চক্র। 5 আগস্টে পট পরিবর্তনের পর হাইকোর্টের নির্দেশে 2025 সালের 29 অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেয় বিএফআইইউ। রিপোর্টটি পর্যবেক্ষণ করে 4টি স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠান। পরে মোহাম্মদ শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতা উল্লেখ করে প্রতিবেদন দেয় তারা, যা যাচাই বাছাই করে অনুমোদন দিয়েছে লন্ডন ভিত্তিক বিশ্বখ্যাত ফরেনসিক প্রতিষ্ঠান দ্য লয়েড। সুপ্রিম কোর্টের আইনজীবী জানান, তদন্ত রিপোর্ট থাকলেও সাংবিধানিক বাধায় রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিল না। তারা কনফার্ম করেছেন যে অন্তত 72% কোম্পানি, যে 24টা শেয়ার হোল্ডিং কোম্পানি ছিল, এরা সবাই এস আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং তারা বিভিন্ন সময় ব্যাংক থেকে কোনোভাবে টাকা বের করে সেই টাকাকে বিভিন্নভাবে ঘুরিয়ে এনে ইসলামী ব্যাংকের শেয়ারগুলো ক্রয় করেছেন। তার মধ্যে জেএমসি বিল্ডার্স নামে একটা কোম্পানি আছে, যেটার সাথে আপনি যার কথা বলেন তিনি একসময় ইনভলভ ছিলেন। আরও চাঞ্চল্যকর তথ্য হলো 21 জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2025 সালে মামলা করে ক্ষতিগ্রস্ত ইসলামী ব্যাংক, যেখানে অভিযুক্তদের তালিকায় 12 নম্বরে আছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পরে অভিযোগ তদন্তের নির্দেশ দেন আদালত। উনি রাষ্ট্রপতি হওয়ার আগে যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন বা ফৌজদারি অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে রাষ্ট্রপতি পদ থেকে উনি পদত্যাগ করার পরে কিংবা অপসারিত হওয়ার পরে তাকে সেই সমস্ত অপরাধের জন্য গ্রেফতার করতে, তাকে আইনের মুখোমুখি করতে, তদন্ত করতে কিংবা সাজা দিতে কোনো বাধা আইনে নাই। ইসলামী ব্যাংকের শেয়ার সংক্রান্ত মামলাটি হাইকোর্টে এখনো চলমান। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সংবিধান বা রাষ্ট্রের প্রশ্নে রাজনৈতিক বা অরাজনৈতিক নয়, রাষ্ট্রপতি নির্বাচনে মনোযোগ দিতে হবে সর্বমহলে গ্রহণযোগ্যতার দিকে। অতীতের অভিজ্ঞতা স্মরণে রেখে জনসম্পৃক্ত ইস্যু উত্থাপন এবং নীতি নিয়ে আলোচনায় সক্ষম হতে হবে রাষ্ট্রপতিকে। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিদ্যমান দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষায় পারদর্শী হতে হবে ভবিষ্যৎ রাষ্ট্রের অভিভাবককে। রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীদের ভাবনার বিস্তারিত মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে।
রাষ্ট্রপতি দেশের প্রধান ব্যক্তি, সার্বভৌম রাষ্ট্রের অভিভাবক। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই পদ অস্বস্তি এবং বিতর্কেরও। নানা বিতর্কিত ভূমিকার পর শুক্রবার রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার সরে যাওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতায় এখন প্রশ্ন, রাজনৈতিক নাকি অরাজনৈতিক কাউকে বেছে নিবে ক্ষমতাসীন বিএনপি। ফলে এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি করার ফলে রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 24 পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জনগণের পাশাপাশি সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশ কিন্তু একটি ভিন্ন প্রেক্ষাপটে এখন অবস্থান করছে। আমরা জুলাই পরবর্তী সময়ে যেই ধরনের রাষ্ট্রীয় কাঠামো, যেই ধরনের শাসন ব্যবস্থা আমরা প্রত্যাশা করি, এখানে সর্বোচ্চ গ্রহণযোগ্য একজন ব্যক্তি যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাহলে দেখা যাবে যে এটি বিরোধী দল এবং সরকারি দল সকল জায়গা থেকেই একটি সাপোর্ট পাবে এবং জনগণের একটি আস্থা তৈরি হবে রাষ্ট্রপতির উপর। পলিসিগুলো হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো নিয়ে কথা বলতে পারবেন, একটা গাইডলাইনও দরকার হলে সেট করতে পারবেন। কোনো বিল নিয়ে যদি ওনার কোনো আপত্তি থাকে সেটা হচ্ছে গিয়ে উনি জানাতে সচেষ্ট হবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে একটা অনুঘটক হিসেবে উনি কাজ করবেন। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক বা অরাজনৈতিক বিবেচনায় অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে নিজ মতাদর্শের কাউকেই রাষ্ট্রপতি হিসেবে বেছে নিবে বিএনপি। পাশাপাশি জুলাই সনদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য রাখার বিষয়টিকেও নজরে রাখবে ক্ষমতাসীনরা। একদিকে বিএনপি এমন কাউকে রাষ্ট্রপতি পদে দিতে চাবে না যিনি হচ্ছে গিয়ে একদম কমপ্লিটলি নির্দলীয় বা নন পার্টিজান হবেন। যদি তারা জুলাই চার্টারে আমি যেটা বললাম যে রাষ্ট্রপতিকে কিছু অ্যাডিশনাল ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতাগুলোর কথা যদি তারা হচ্ছে গিয়ে বিবেচনায় নেন এবং যেগুলোর ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট নেই। সংবিধান সংস্কার বা সংশোধন যেটি হোক, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে এক ধরনের ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে। তো এই ভারসাম্যটি যদি প্রতিষ্ঠা করা হয়, সেই ক্ষেত্রে রাজনৈতিকভাবে যিনি দক্ষ, যার প্রজ্ঞা আছে, সে যদি রাষ্ট্রপতি না থাকে, তাহলে এই ভারসাম্যের জায়গাটি কিন্তু রক্ষা করা সম্ভব হবে না। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে এখন পর্যন্ত 6 জনের নাম বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে, যার মধ্যে 4 জন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য, 1 জন সাবেক বিচারপতি এবং অবশিষ্ট জন সরকারের চুক্তিভিত্তিক সচিব। আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সব বাধা মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে চায় সরকার, করতে চায় স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর দেশ। কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয়ের পাশাপাশি জাতীয় অগ্রাধিকারে রাখা হবে সেমিকন্ডাক্টর খাত। 2030 সালের মধ্যে লক্ষ্য পূরণের আশাবাদের কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR সামিট 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা, সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন এবং উন্নত উৎপাদন ব্যবস্থাকে সামনে রেখে রাজধানীর তেজগাঁওয়ের নব থিয়েটারে শুরু হলো দুদিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, AI অ্যান্ড রোবোটিক্স সামিট 2026। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভার আয়োজিত এই সম্মেলন শনিবার সকালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনকে আমি প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তা পৌঁছে দিতে চায় তার সরকার। এ সময় সেমিকন্ডাক্টর খাতের অপার সম্ভাবনার কথাও তুলে ধরেন তারেক রহমান। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এই সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা, সেটা হচ্ছে একটা মেধা ভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটা পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্প এটি আধুনিক সভ্যতার ভিত্তি। এই বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশের সামনে যে অপার সুযোগ ও সম্ভাবনা আছে তা কাজে লাগাতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তারেক রহমান। মোবাইল ফোন থেকে শুরু করে আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। বর্তমান সরকার সব বাধা মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশকে এগিয়ে নিতে যারা কাজ করবে তাদের পাশে থাকবে বর্তমান সরকার। আমাদের সামনে নিঃসন্দেহে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে, তবে সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাই কিন্তু আমাদের রয়েছে।
বর্তমান সরকার ইতিমধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করেছে। পরে সম্মেলনস্থলে দেশি বিদেশি উদ্যোক্তাদের তৈরি প্রযুক্তি নির্ভর বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই পানির তীব্র সংকট। বাসিন্দাদের অভিযোগ, ঠিকমতো পানি না পেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত ওয়াসার বিল। সংকট থেকে মুক্তি পেতে লাখ লাখ টাকা খরচ করে বসানো হচ্ছে ডিপ টিউবওয়েল। বিশেষজ্ঞরা বলছেন, এই সাময়িক সমাধানই ভবিষ্যতে আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদন। ওয়াসার লাইনে নেই পর্যাপ্ত পানি। অনেক এলাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না এক বালতিও। বাধ্য হয়ে কোথাও যৌথ উদ্যোগে, কোথাও ব্যক্তিগত অর্থায়নে বসানো হচ্ছে ডিপ টিউবওয়েল। স্থানীয়দের দাবি, একটি ডিপ টিউবওয়েল বসাতে খরচ হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা। পানির সমস্যার কারণেই বাধ্য হয়ে আমরা এই ডিপ টিউবওয়েল বসাইছি। 9-এর উপরেই গেছে, 10 ধরে। আশেপাশে সবার সমস্যা, সবাই আশেপাশে অনেকেই টিপকল বসাচ্ছে। সময় সংবাদের অনুসন্ধানে উঠে আসে মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়ায় বেশ কিছু গভীর নলকূপের সন্ধান। তবে অনেক ক্ষেত্রেই অনুমতি ছাড়াই এসব গভীর নলকূপ বসানোর অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংকটের মূল কারণ দূর না করে একের পর এক ডিপ টিউবওয়েল বসানো হলে ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে যাবে। এতে ভবিষ্যতে পানির সংকটের পাশাপাশি নগর অবকাঠামো ঝুঁকিতে পড়তে পারে। ডিপ টিউবওয়েলগুলোও কিন্তু ওয়াসার উদ্যোগে হচ্ছে, আবার বেসরকারি উদ্যোগেও হচ্ছে। যে কেউ যে কোনো জায়গায় যাতে ডিপ টিউবওয়েল না করতে পারে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি ঢাকা ওয়াসাই তাদের ম্যানেজমেন্টের মাধ্যমে সেটা করে, কোনো ব্যক্তি মালিকানায় কোনো ডিপ টিউবওয়েলের অনুমতি না দেয়। যে এলাকায় বেশি এলোমেলোভাবে যত্রতত্র ডিপ টিউবওয়েল হবে, সেই এলাকায় যদি ভূমিকম্পর অন্য কোনো দুর্যোগ হয়, সেই এলাকায় আপনার ক্ষয়ক্ষতিও বেশি হবে। তবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, পানি সরবরাহ স্বাভাবিক করতে বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ চলছে এবং নিয়মের বাইরে ডিপ টিউবওয়েল বসানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা ডিপ টিউবওয়েলের সঙ্গে সাংঘাতিকভাবে কমে নিয়ে আসবো আগামীতে। প্রচলিত নিয়ম এবং আইন অনুযায়ী ওয়াসার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিপ টিউবওয়েল বসাতে পারবে না। আমাদের দামি পাইপ, এই পাইপগুলো ওরা রাতের অন্ধকারে বিভিন্ন কৌশলে লিক করে, সিদ্ধ করে যখন পাইপ বসায়, একসময় যখন ওটা আবার লুজ হয়ে যায়, গিয়ে দেখি যে বাজে পাইপ লানির সাথে এটার কানেকশন হয়ে গেছে, কন্টামিনেশনটা। এই কারণে পানির অবস্থা, এবং এটার উপর অনেক কাজ হয়েছে ইতিমধ্যে। আমার ধারণা আর এই পর্যন্ত থাকবে না আগামীতে। এদিকে লাইনে পানি না এলেও মাস শেষে দিতে হচ্ছে পুরো ওয়াসার বিল। পানি আসে না, কিন্তু বিল আসে এখানে। পানির বিল এক মাসে 20,838 টাকা হয় কেমন? যেই এলাকায় এবং যে বিল্ডিংয়ে এক মাসে পানি আসেনি, সেখানেই কিন্তু পানির বিল দেখা যাচ্ছে 20,838 টাকা। একদিকে পানি সংকট, অন্যদিকে অতিরিক্ত বিল। সেই সংকট সামাল দিতে বসানো হচ্ছে নতুন নতুন ডিপ টিউবওয়েল। তবে বিশেষজ্ঞদের মতে, স্থায়ী সমাধান না করে এভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন বাড়তে থাকলে ভবিষ্যতে সংকট আরও গভীর হতে পারে। তীব্র পানির সংকটে এলাকার বাসিন্দারা বসাচ্ছেন ডিপ টিউবওয়েল, অথচ এসব ডিপ টিউবওয়েল নীরবে তৈরি করছে ভবনের ঝুঁকি। কেননা ঢাকা শহরে এসব ডিপ টিউবওয়েল যদি দিনকে দিন বাড়তে থাকে, তাহলে ইতোমধ্যে ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ঢাকা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তাই ওয়াসার উচিত অতি দ্রুত এই পানির সংকটকে সমাধান করা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সিটির তকমা কাগজে কলমে, করের বোঝা বাড়লেও নাগরিক সেবা এখনও অধরা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া 12টি ওয়ার্ডে ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার সংকটে ভুগছেন বাসিন্দারা। কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় ক্ষোভ বাড়ছে তাদের। তবে আগামী 6 মাসে বদলে যাবে বর্ধিত ওয়ার্ডগুলোর চেহারা, এমন আশ্বাস সিটি প্রশাসকের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ নগরীর 24 নম্বর ওয়ার্ডের বয়রা ছালাকান্দা এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের রাস্তা এটি। কাগজে কলমে বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের জনপদ হলেও দেখে বোঝার উপায় নেই এটি শহর নাকি কোনো অবহেলিত প্রত্যন্ত গ্রাম। একই চিত্র নগরের 29, 31, 32 নম্বর ওয়ার্ড সহ সিটি কর্পোরেশনের বর্ধিত ওয়ার্ডগুলোর। বহু সড়ক দীর্ঘদিনেও সংস্কার হয়নি, কোথাও ড্রেন নির্মাণের কাজ অসমাপ্ত, কোথাও রাস্তা খুঁড়ে ফেলে রাখা হয়েছে। নামে সিটি কর্পোরেশন, কিন্তু কামে না ভাই। ট্যাক্স বাড়ছে কিন্তু আমাদের উন্নয়ন হইতেছে না। ময়লা আবর্জনা কেউ নেয় না। শত বছরের প্রাচীন ময়মনসিংহ পৌরসভা থেকে সিটি কর্পোরেশন গঠনের 8 বছর পেরিয়ে গেলেও বর্ধিত 12টি ওয়ার্ডের অনেক
এলাকায় নাগরিক সেবার দৃশ্যমান উন্নতি হয়নি। নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর পরিশোধ করলেও ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ, জলাবদ্ধতা, সড়কবাতির অভাব ও বর্জ্য ব্যবস্থাপনার সংকটে ভুগছেন বাসিন্দারা। ট্যাক্স সরকারকে ঠিকই দেওয়া হয়, কিন্তু এই ট্যাক্সের আমরা সুফল পাই না কখনোই। সিটি কর্পোরেশন আছি না এই নাঙ্গুলিয়া সর আছি না কোন এলাকাতে আছি এটা বলা মুশকিল। তবে আশার বাণী শোনালেন নগর প্রশাসক। বলেন, আগামী 6 মাসে বদলে যাবে বর্ধিত ওয়ার্ডগুলোর চেহারা। আমরা আশা করি আগামী শীতের পরে, মানে আগামী শীতকালে আপনার বর্ধিত এলাকার চেহারা বদলে যাবে আর নতুনটার চেহারা আরও সুন্দর হবে। 2018 সালে সাবেক পৌরসভার 21টি ওয়ার্ডের সঙ্গে 12টি নতুন ওয়ার্ড নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠন করা হয়। প্রতিষ্ঠানটির দেয়া তথ্য মতে বর্তমানে 22 থেকে 33 নম্বর ওয়ার্ড মিলিয়ে বর্ধিত এলাকায় প্রায় 476 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে 221 কিলোমিটার পাকা হলেও 255 কিলোমিটার এখনও কাঁচা। কেবল কাগজি তকমা নয়, ট্যাক্সের সমান্তরালে টেকসই নাগরিক সুবিধা নিশ্চিত হোক, এমনটাই চাওয়া ইউনিয়ন পরিষদ থেকে সিটিতে যুক্ত হওয়া লাখো বাসিন্দার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিকল হয় ট্রলারের ইঞ্জিন। এরপর টানা 36 দিন বঙ্গোপসাগরে ভেসেছিলেন শ্রীলঙ্কান বাবা ছেলে। তারা জানান, বেঁচে থাকতে কাঁচা মাছই ছিল একমাত্র ভরসা। অবশেষে গভীর সাগরে ভাসমান অবস্থায় মহেশখালীর উপকূল থেকে তাদের জীবিত উদ্ধার করেন স্থানীয় জেলেরা। তাদের পরিচয় যাচাই করছে প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। চারদিকে অতই সাগর, নেই খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা। ইঞ্জিন বিকল হয়ে টানা 36 দিন বঙ্গোপসাগরে ভেসেছিলেন দুই শ্রীলঙ্কান জেলে। যখন বেঁচে ফেরার আশা প্রায় শেষ, ঠিক তখনই যেন ত্রাণকর্তা হয়ে হাজির হন মহেশখালীর কুতুবজমি ইউনিয়নের জেলে ও ট্রলার মালিক জিয়াউর রহমান। গভীর সমুদ্রে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনেন বাবা ছেলেকে। উদ্ধার হওয়া দুই জেলের দাবি, দীর্ঘ 36 দিন সাগরে ভেসে থাকার সময় জীবন বাঁচাতে বাধ্য হয়ে শুধু কাঁচা মাছ খেয়ে কোনো মতে টিকেছিলেন তারা। বিকল বোটটিকে নিজের ট্রলারের সঙ্গে রশি দিয়ে বেঁধে মহেশখালীর ঘটিবাঙ্গা ঘাটে নিয়ে আসেন জিয়াউর। উদ্ধার হওয়া দুই জেলেকে চিকিৎসা সহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতাও করেন তিনি। শ্রীলঙ্কা তাই এটা বাংলাদেশ 36 মতো বাসি 1 মাস 100 দিন এটা বলে ইশারা তো অর্ধেক। পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুই ব্যক্তি সম্পর্কে বাবা ছেলে। শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর দেবিনুয়ারার রুলাল হাসপাতাল রোড এলাকার বাসিন্দা। গত 19 জুন ডোন্ডা বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যান তারা। এরপর ইঞ্জিন বিকল হয়ে দিকভ্রান্ত অবস্থায় দীর্ঘদিন সাগরে ভেসেছিলেন বলে জানান তারা। এদিকে দুই শ্রীলঙ্কান জেলেকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই জিয়াউরের বাড়িতে ভিড় করেন অনেকেই। আমাদের একটা দাবি এলাকার, যাতে ওরা শ্রীলঙ্কার মানুষ যাতে সুস্থ হয়ে এখান থেকে ওরা শ্রীলঙ্কা যাতে চলে যায়। তাদের আত্মীয় স্বজনের কাছে যদি তাদেরকে তাদের দেশের বাড়ি পৌঁছায় দেয় তাহলে অবশ্যই ভালো হবে। শ্রীলঙ্কান দুই জেলের পরিচয় যাচাই করছে প্রশাসন। প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদের শ্রীলঙ্কায় ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী ও ভাগ্নির পর মারা গেলেন গৃহবধূও। শনিবার রাত 10টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাহিমা আক্তার। এর আগে শুক্রবার সকালে তার স্বামী শাহিন এবং বৃহস্পতিবার শাহিনের ভাগ্নি হাফসা আক্তারের মৃত্যু হয়। ফাহিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক। গত মঙ্গলবার ভোরে নতুন বাজার 100 ফিট সড়কের একটি 6তলা ভবনের নিচতলার বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন শাহিন, তার স্ত্রী ফাহিমা এবং ভাগ্নি হাফসা। ব্যবসায় বেতাল অথচ পুঁজিবাজারে বাড়ছে শেয়ারের দাম। ডিএসই ও ইডরার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, তালিকাভুক্ত 58টি বীমা কোম্পানির মধ্যে 47টিরই অবস্থাই এমন। বিশ্লেষকদের সতর্কতা, যে কোনো মুহূর্তে পুঁজি হারাতে পারেন এসব কোম্পানিতে অর্থ লগ্নিকারীরা। এই অবস্থায় শেয়ার বাজারে মন্দ কোম্পানির কার্যক্রম বন্ধে কঠোর হওয়ার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কামরুল হাসান সবুজের রিপোর্ট।
নিজের পরিশ্রমের পয়সা থেকে আরো কষ্ট করে পড়ছে এখান থেকে 15,000 টাকা কমা রাখতে কাইটা আমার 70,000 টাকা দিতে আসছে। আমার 6 বছর ধরে ঘুরাইতে আসছে। আমাকে সিগনেচার দিচ্ছে না ওরা, আর বলতেছে সিগনেচার নেওয়ার পর ওয়েট করতে হবে, টাকা নাকি ওনারা অ্যাকাউন্টে পাঠাবে, কিন্তু সেটা কতদিনের ভিতরে সেটা বলছে না। বিমার মেয়াদ পরিপূর্ণ হওয়ার পর নিজের জমানো টাকা তুলতে বছরের পর বছর ধরে যে ভোগান্তি পোহাতে হচ্ছে তাই জানালেন নারায়ণগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসা 2 জন গ্রাহক। অথচ এই কোম্পানির শেয়ারের দাম বাড়ছে পুঁজিবাজারে। বিনিয়োগকারীদের যারা শেয়ার কিনেছে, বিনিয়োগকারীরা তাদের আস্থা ফিরেছে বিধায় তারা এখন ভালো হচ্ছে। শুধু ফার ইস্ট না, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির তথ্য গেল জানুয়ারি থেকে 15 জুলাই পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত 58টি বীমা কোম্পানির মধ্যে মার্কেন্টাইল, রিলায়েন্স, গ্রিন ডেল্টা সহ 47টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে প্রায় 90% পর্যন্ত। অথচ চলতি বছরের প্রথম প্রান্তিকের তথ্য ঠিকমতো গ্রাহকের পাওনা পরিশোধ করতে পারেনি এসব কোম্পানি। যে কোম্পানিগুলো বীমা দাবি সেটেল করতে পারছে না তাদের তো আসলে প্রকৃত শেয়ার দাম বাড়ার কথা না। শেয়ারের যারা বিনিয়োগকারী তারা কি আসলে বুঝতে পারছে কিনা, এটাকে স্টাডি করছে কিনা, এটা একটা বিষয়। যেসব কোম্পানি গ্রাহকের দাবির টাকা পরিশোধ করতে পারছে না, শেয়ার বাজারে সেসব কোম্পানিতে বিনিয়োগকারীরা যে কোনো সময় পুঁজি হারাতে পারেন বলে সতর্ক করছেন বাজার বিশ্লেষকরা। যখনই ফান্ডামেন্টাল সাপোর্ট করবে না এবং একটা র্যালি হবে, তখন নিশ্চয়ই একটা চক্রের মাধ্যমে এই কাজটা হবে, তখন আবার সেই বিনিয়োগকারীর হাত পড়বে। কোনো যৌক্তিক কারণে বাড়ছে না। ওই যে ঘোষণা আসছে যে এটা শিথিল হবে, এখানে আমাদের বাড়বে, মার্জিনের ফ্লো বাড়বে, তা চিন্তা করছে তাহলে এখানে একটা সুযোগ নেওয়া যায় কিনা এটাকে সামনে রেখে। ব্যবসায় বেতাল অথচ শেয়ার বাজারে দাম বাড়ছে, এসব কোম্পানির ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিএসসির চেয়ারম্যান। লাইফ ইন্স্যুরেন্স বলেন বা কিছু বন্ধ কোম্পানিতে হচ্ছে, এখানে যে আপনার অনিয়মগুলো হচ্ছে এটা নিয়ে অলরেডি ঢাকা স্টক এক্সচেঞ্জ যারা প্রাইমারি রেগুলেটর, আমি তাদের বলেছি যে এইসব ক্ষেত্রে ডিলিস্টিং কখন করা হবে, আপনাদের একটা নিয়ম, একটা পলিসি প্রণয়ন করতে হবে। এটা ওনারা করছেন, করে আপনারা হয়তো শীঘ্রই দেখবেন যে অ্যাজ দি প্রাইমারি রেগুলেটর ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা করবে। 2025 সালে বীমা দাবির 20% পরিশোধ করেনি, অথচ শেয়ার বাজারে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করতে ওই বছর 27% পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। গ্রিন ডেল্টা সহ তালিকাভুক্ত এমন কোম্পানিও রয়েছে বীমা খাতে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নদীর পানি কমতে শুরু করলেও স্বস্তি ফেরেনি গাইবান্ধায়। নদী ভাঙনের কবলে পড়েছে অন্তত 40টি পয়েন্টের বাসিন্দারা। বিস্তারিত জানাতে ব্রহ্মপুত্রের পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। যাচ্ছি তার কাছে। গত দুদিন ধরে গাইবান্ধায় যে যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া, ঘাঘর, তিস্তা সহ সবগুলো নদ নদীতে পানি কমতে শুরু করেছে। তো পানি কমা শুরু হলেও এই জনপদের মানুষের মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্ক কাটেনি। কারণ পানি কমার সাথে সাথে বিভিন্ন এলাকায় যে ভাঙ্গন, সেই ভাঙ্গন কিন্তু কোনোভাবেই কমেনি। আমরা একটু দেখাবার চেষ্টা করছি আপনাকে। এই যে দেখছেন, এই দৃশ্যটি হচ্ছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব কঞ্চিপাড়া গ্রাম। এই গ্রামটির বয়স অন্তত 100 বছর। শতবর্ষী সেই গ্রামটিতে আমরা দেখছি যে ভাঙ্গন, এই ভাঙ্গনে গত কয়েকদিনে অন্তত 22টি পরিবার, 20 থেকে 22টি পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়ি ঘর, ভিটে মাটি, গাছপালা সব ব্রহ্মপুত্রের গর্ভে চলে গেছে। এমনিভাবে আমরা জেনেছি যে গাইবান্ধা সদর, সাগাটা, ফুলছড়ি, পলাশবাড়ি এবং গোবিন্দগঞ্জ এই উপজেলাগুলোতে বিভিন্ন এলাকায় নদ নদীর তীরে যে জনপদ আছে, গ্রাম বসতি, সেই বসতিতে অন্তত 40টি পয়েন্টে ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তার মধ্যে বেশ কিছু পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকাবার চেষ্টা করলো। আমরা এই জায়গাটিতে এখনো দেখিনি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তেমন কোনো কাজ করতে। তবে এই নদী পাড়ের বাসিন্দারা যেই অভিযোগটি করছেন যে বেশ প্রতি বছর বর্ষায় এই জনপদগুলো ভাঙ্গনের শিকার হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু স্থানীয় যে জনপ্রতিনিধি যারা আছেন, সংসদ সদস্য কিংবা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের যারা প্রতিনিধিত্ব করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আসলে তাদের পক্ষ থেকে আমরা তেমন কোনো
তেমন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখিনি। শুধুমাত্র শুকনো খাবার দেয়া ছাড়া এই মানুষগুলোকে পুনর্বাসন করা, যারা ভাঙনের শিকার হয়েছে তাদের জন্য মাথা গোঁজার ঠাঁই গড়ে দেওয়ার যে ব্যবস্থা, সেরকম কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত দেখিনি। এই ছিল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়া গ্রাম থেকে যমুনা ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন কবলিত এলাকার মানুষের দুঃখ দুর্দশার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়। সিলেট নগরীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্স ও ফিটনেস বিহীন লেগুনা। রোড পারমিট কিংবা বৈধ কাগজ ছাড়াই শত শত লেগুনা যাত্রী পরিবহন করছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কের একাংশ দখল করে চলছে অবৈধ পার্কিং ও যাত্রী ওঠানামা। অবৈধ স্ট্যান্ড, চাঁদাবাজি আর নজরদারির অভাবে নিয়ন্ত্রণ পরিবহন সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেট নগরীর জেল রুট থেকে উসমানী উদ্যান রাস্তার একাংশ দখল করে বছরের পর বছর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে লেগুনা। যাত্রী তোলার প্রতিযোগিতায় যানজট নিত্যদিনের সঙ্গী। নেই ট্যাক্স টোকেন, ফিটনেস কিংবা বৈধ রোড পারমিট। প্রতিদিনই ঝুঁকি নিয়ে যাত্রী বহন করছে এসব যানবাহন। নির্ধারিত নিয়ম না মেনে অতিরিক্ত যাত্রী তোলা, দ্রুতগতিতে চলা আর যত্রতত্র থামা সব মিলিয়েই তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর পরিস্থিতি। গায়ের জুড়ে ওইটা একজন ড্রাইভার বললো আমরা গরিব যাইমু কসুরি সুট্টান পারবো। ছোট ছোট বাচ্চা এগুলা বয়স হয় না, তারা লাইসেন্স কেটে দেয়। নগরীতে লেগুনা সবচেয়ে বেশি চলাচল করে বন্দরবাজার থেকে টিলাগড় হয়ে জৈন্তাপুর, নগরীর কোর্ট পয়েন্ট থেকে মদিনা মার্কেট হয়ে গোবিন্দগঞ্জ, জেল রুট পয়েন্ট থেকে উসমানী উদ্যান পর্যন্ত রাস্তার একটা অংশ দখল করে গড়ে উঠেছে লেগুনার অবৈধ স্ট্যান্ড। সেখানে রশিদ ছাপিয়ে প্রতিটি লেগুনা থেকে নেওয়া হয় চাঁদা। সময়ের অনুসন্ধানে উঠে আসে নগরীর কোর্ট পয়েন্ট, জেল রুট, বটেশ্বর বাজার, পীরের বাজার, টিলাগড় পয়েন্টে গাড়ি পার্কিং নিষিদ্ধ করে চলছে এই রমরমা চাঁদাবাজি। অথচ তামাবিল শাখা কমিটি থেকে কাগজে কলমে নিষেধাজ্ঞা থাকলেও সেটি মানছে না চালক ও শ্রমিকরা। যদি এগুলাকে এখনই নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে ভবিষ্যতে কিন্তু আরো ভয়াবহ অবস্থা সিলেটবাসীর জন্য অপেক্ষা করছে। নিরাপদ সড়ক চাই এর তথ্য বলছে গত 2 বছরে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 739 জন। বিশেষজ্ঞদের মতে অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যানবাহনের কারণেই বাড়ছে দুর্ঘটনা। শ্রমিকগুলো টেকা দিয়ে আমরা একটু স্থায়ীভাবে লিজ আমি শ্রমিক হলে আরাম লিজ দিলে আমরা শ্রমিকেরও উপকার হইব এবং রাস্তারও যানজট বা নিরসনের লাগে সুবিধা। বিআরটিএ ও ট্রাফিক পুলিশ বলছে নিয়মিত অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2-3 বছর যাবৎ সে ফিটনেস বা ট্যাক্স টোকেন আপডেট করছে না, সেক্ষেত্রে আমরা এই গাড়িগুলোকে ডাম্পিংয়ে দিচ্ছি। 18 বছরের নিচে হলে তো সে ড্রাইভিং লাইসেন্স পাবে না, সেই ক্ষেত্রে তার কিন্তু গাড়ি চালানোর এখতিয়ার নেই। তো আমরা সেই ব্যাপারগুলো আমরা নজরদারিতে রেখেছি। বিআরটিএ তথ্য বলছে সিলেট নগরীতে বৈধভাবে নিবন্ধিত লেগুনার সংখ্যা 2104টি। দিনের পর দিন এভাবেই সড়ক দখল করে গড়ে উঠেছে লেগুনার অবৈধ স্ট্যান্ড। তবে প্রশ্ন থেকেই যায়, কোথায় নজরদারি? নগরবাসী বলছে দ্রুত পদক্ষেপ নিলে কমতে পারে জনভোগান্তি। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। পিচ ঢালাইয়ের টেন্ডার হওয়ায় তুলতে হবে সড়কে থাকা আগের ইট। কৌশলে জনতাকে খেজুর ও জিলাপি দিয়ে 3.5 কিলোমিটার সড়কের ইট চুরি। জামালপুরে ভুয়া ঠিকাদারের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। এমনকি সড়কটির ভিত্তিপ্রস্তরের নামে স্থানীয় সংসদ সদস্যকেও আমন্ত্রণ জানানো হয়। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য। পরে জানা যায় পুরো আয়োজনই ছিল সাজানো। মূল উদ্দেশ্য ছিল পুরনো সড়কে ইট তুলে নিয়ে যাওয়া। জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাঙ্গুরিঘাট থেকে ময়নার মোড় পর্যন্ত 3.5 কিলোমিটার সড়কটি পাকাকরণের জন্য গত 12 মে আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয় 4 কোটি 80 লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করবে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, আর সাব ঠিকাদার হিসেবে কাজ করবেন আব্দুল মান্নান। পরদিন থেকেই মান্নানের লোকজন পুরনো সড়কের ইট তুলে বিভিন্ন যানবাহনে করে অন্যত্র সরিয়ে নিতে শুরু করে। এরপর আর নির্মাণ কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়।
খোঁজ নিয়ে জানা যায় উদ্বোধনের পুরো আয়োজনই ছিল সাজানো এবং এর আড়ালে পুরো রাস্তার ইট সরিয়ে নেয়াই ছিল মূল উদ্দেশ্য। প্রথম দিকে আশ্বাস দেওয়া হয় যে আমাদের রাস্তাটা পাকা করে দেওয়া হবে, এজন্য তারা ইট তুলে নিয়ে যায়। ঠিকাদার মান্নান ও ইট তুললো, মান্নানের সাথে আসতে ফজলো আগে যাওয়া কি যার অসুবিধা এটা আল্লাহ ভাগ জানে আর আমরা বেলা জানি। এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানান ক্ষতিগ্রস্ত সড়কটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সড়কটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাব পাঠানো হবে। আমরা প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব, যার মাধ্যমে এলাকাবাসীর দুঃখ দুর্দশা লাঘব হবে। তাদেরকে ধরা হয়েছে, আটক করা হয়েছে এবং 2টি ইউনিয়ন থেকে মামলা করা হয়েছে সংশ্লিষ্ট। রাস্তার ইট তুলে নেয় 2 ইউনিয়নের প্রায় 20,000 মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। সময় সংবাদ, জামালপুর। দীর্ঘ 2.5 বছর পর মৌলভীবাজার সদরের শেরপুর অংশে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর মধ্যে কুশিয়ারা নদীর উপর নির্মাণাধীন শেরপুর সেতুর 18টি পাইলিং সম্পন্ন হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে সেতুর কাজে গেলেও ভূমি সংক্রান্ত জটিলতায় সড়ক নির্মাণে গতি আসছে না। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। 2024 সালেই মৌলভীবাজারের শেরপুর বাজার অংশের ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ শুরুর কথা ছিল। তবে ভূমি জটিলতা সহ নানা প্রতিবন্ধকতায় দীর্ঘ 2.5 বছর পর চলতি বছর শুরু হলো প্রকল্পের কাজ। 2 কিলোমিটার অংশের মধ্যে ইতোমধ্যেই 900 মিটার এলাকায় মাটি ভরাট সম্পন্ন হয়েছে। একই সঙ্গে প্রকল্পের আওতায় কুশিয়ারা নদীর ওপর 1100 মিটার দৈর্ঘ্য ও 32 মিটার প্রস্থের 4 লেন বিশিষ্ট শেরপুর সেতুর নির্মাণ কাজও এগিয়ে চলছে। তবে সড়ক প্রশস্তকরণের পথে এখনও বড় বাধা ভূমি ও স্থাপনা অপসারণ। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, বারবার আবেদন জানিয়েও এ বিষয়ে কার্যকর সমাধান মিলছে না। এদিকে 6 লেন প্রকল্পের জন্য শেরপুর বাজার ও ব্রাহ্মণগাঁও মৌজার 3 শতাধিক ব্যক্তির প্রায় 8 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে 22 জন ক্ষতিপূরণের অর্থ পেলেও অধিকাংশ ক্ষতিগ্রস্ত এখনও টাকা পাননি। রাস্তার কাজ শুরু হয়েছে, আমরা এখনো টাকা পাইছি না। আমরা যে নিম্ন স্তরের যে দৌড় হয়েছে এই দরে আমরা গরবারে কিছু করতে পারতাম না। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, চলমান নির্মাণ কাজ শেষ হলে 6 লেন সড়কটি তাদের কাছে হস্তান্তর করা হবে। আর জেলা প্রশাসক বলেন, জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত সবাইকে আইনানুগ প্রক্রিয়ায় ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হবে। প্রকল্প বাস্তবায়নকারী ইউনিট করতেছে, আশা করি ওনাদের কাজের প্রতি ভালো এবং দ্রুতই সমাপ্ত হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পেমেন্ট আমরা ক্রমান্বয়ে আবেদনের ভিত্তিতে কাগজপত্র দেখে এবং সম্পূর্ণ আইনানুগভাবে আমরা সেই পেমেন্টটা দিচ্ছি। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছে 1357 কোটি টাকা। সময় সংবাদ, মৌলভীবাজার। দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে আছে শেরপুরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের 2টি রেস্কিউ বোট। কোটি টাকা মূল্যের এই বোট দুর্যোগকালেও এখন পর্যন্ত কোনো কাজে আসেনি বলে অভিযোগ স্থানীয়দের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত উদ্ধার কাজের জন্য 2022 সালে শেরপুরে গজনী 1 ও গজনী 2 নামে 2টি মাল্টিপারপাস রেস্কিউ বোট বরাদ্দ দেয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বহুমুখী উদ্ধার ও অনুসন্ধান কাজের জন্য নৌযান সংগ্রহ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় বোট 2টি দেওয়া হয়। কিন্তু বরাদ্দ পাওয়ার পর থেকেই সেগুলো পড়ে আছে অযত্ন আর অবহেলায়। একটি বোট ডুবে আছে মাটি পানির নিচে, অপরটি অর্ধেক ডুবন্ত অবস্থায় কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সদরের পুরাতন ব্রহ্মপুত্র এবং দশানী নদীর মোহনায়। নিয়মিত ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে বোটের বিভিন্ন অংশ নষ্টের পাশাপাশি চুরি হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। বোট দুটো এখন ব্যবহার করা হচ্ছে না, দুটা অচল অবস্থায় পড়ে আছে। মানুষের উপকারে লাগবে তো দূরের কথা, এখন নিজেরাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যাদেরকে উদ্ধার করার মতো এখন কেউ নেই। এটা পড়ে থাকলে তো এটা ক্ষতি হইতাছে, এটা নষ্ট হইতাছে, সরকারের ক্ষতি হইতাছে। শুরুতে বোট দুটি দেখভালের জন্য মাস্টার রোলে 2 জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল, তবে বেতন ভাতা না পাওয়ায় তারা দায়িত্ব ছেড়ে চলে যান। এরপর থেকেই বোট দুটি খোলা আকাশের নিচে পড়ে আছে জানান এর চালক। একটা বুট ডুবে আছে আর একটা বুট চরে ভাইসা আছে। স্যার, এইগুলা বুট ঠিক করে দিলে আমরা জনগণের উপকার হবে, আমরা চলে ফিরে খাইতে পারবো। বিষয়টা আমি টিএনও স্যারকে অবগত করি, টিএনও স্যার দ্রুত এটা সংশোধন করে কাজ করে
চলমান করার জন্য আমাকে আশ্বাস দিয়েছে। এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসকের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ৮০ জন যাত্রী ধারণ ক্ষমতার প্রতিটি রেস্কিউ বোটের দৈর্ঘ্য ৫৪ ফুট এবং প্রশস্ত ১২.৫ ফুট। সময় সংবাদ, শেরপুর। আবারও গ্যাস সংকটে নেত্রকোনার আবাসিক গ্রাহকরা চুলায় নিভু আগুনে সময় যেমন নষ্ট হচ্ছে তেমনি ভোগান্তিও চরমে। বাড়তি টাকা খরচ করতে হচ্ছে সিলিন্ডার বা বৈদ্যুতিক চুলা কিনে। সমস্যার কথা স্বীকার করে তিতাস কর্তৃপক্ষ বলছে সমাধানে কাজ চলছে। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিভু গ্যাসে সামান্য রান্নার কাজ হলেও গেল ৪ দিন ধরে একেবারেই জ্বলছে না চুলা। ২১.০২ বর্গ কিলোমিটারের নেত্রকোনা পৌর এলাকায় তিতাস গ্যাসের সামান্য সংকটে চরম ভোগান্তিতে গ্রাহকরা। প্রায় দিনই দুপুরে গ্যাসের চাপ কম থাকায় রান্নাবান্নায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। অনেকেই বাধ্য হয়ে সিলিন্ডার বা বৈদ্যুতিক চুলা কিনছেন। শুধু বাসাবাড়ি বা হাসপাতাল নয়, এই সংকটে অ্যাম্বুলেন্স চালক সহ রোগীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। রোগী পরিবহনে বাড়তি টাকা গুনতে হচ্ছে তাদের। গ্যাসের বিলও দিতে হচ্ছে, আবার কারেন্টের বিলও দিতে হচ্ছে, আমাদের ডাবল খরচ যাচ্ছে। বাইরে থেকে খাবার কিনে এনে খাইতেছে, হ্যাঁ, গ্যাসের লাইন পাওয়া যায় না। গ্যাসের অবস্থা যে আমরা গ্যাস পাইতেছি না, সিলিন্ডার দিয়ে আমরা গাড়ি চালাইতেছি, গ্যাস নাই, গ্যাসের পরিস্থিতির লেগে এই অবস্থা। এদিকে তিতাস গ্যাসের উপব্যবস্থাপক জানান, কারিগরির ত্রুটির কারণে সারা দেশেই অল্প চাপ, যার প্রভাব পড়ছে নেত্রকোনায়ও। সারা দেশেই গ্যাসের স্বল্পচাপ, একেবারে স্বল্পচাপ বিরাজ করছে। এর ফলশ্রুতিতে নেত্রকোনাতেও আমাদের বর্তমানে গ্যাসের সরবরাহ একেবারে শূন্যের কোঠায়। আবাসিক গ্রাহক ছাড়াও জেলা শহরে একটি সিএনজি স্টেশন, ২৪টি বাণিজ্যিক ও ৩৪টি মিটারযুক্ত আবাসিক গ্রাহক রয়েছে। গ্যাস না পেলেও ৫৬০০ গ্রাহককে একটি চুলার জন্য দৈনিক ৩৬ টাকা হিসেবে দিনে বিল গুনতে হবে ২৫২ টাকা, ১৫ দিনে দ্বিগুণ। সময় সংবাদ, নেত্রকোনা। ভারতের শুধু শিক্ষামন্ত্রী ইস্তফা দেননি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহংকারেরও পতন হয়েছে বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। আন্দোলন স্থগিত করলেও তৃণমূল পর্যায়ে যুব আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সিজেপি নেতারা। এদিকে আন্দোলনের সাফল্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। দেশ জুড়ে বিজয় মিছিল, মিষ্টি বিতরণ আর মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে উদযাপন করেছেন আন্দোলনকারীরা। টানা ৩৭ দিনের আন্দোলনের পর ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এই আন্দোলনে শিক্ষার্থীরা ছাড়াও যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা জানান, ১২ বছরে এই প্রথম জনগণের চাপের মুখে বিজেপি সরকারের কোনো কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করলেন। তাদের দাবি, সরকার পরিবর্তনের নয় বরং জবাবদিহিতা নিশ্চিত করাই ছিল এই আন্দোলনের লক্ষ্য। অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের এটি এক বড় বিজয়। আজ শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নয়, এটি নরেন্দ্র মোদীর অহংকারেরও পদত্যাগ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন স্থগিত করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তবে সংগঠনটির নেতারা জানিয়েছেন, আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাদের লক্ষ্য সারা দেশে তৃণমূল পর্যায়ে যুবভিত্তিক গণ আন্দোলন গড়ে তোলা, যেন যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন তরুণদের দাবি উপেক্ষা করতে না পারে। এদিকে এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দ্বিতীয় দফার বৈঠকে সরকারকে ৩ দিনের আলটিমেটাম দিয়েছিল সিজেপি। তাদের একমাত্র দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সূত্রগুলোর দাবি, সে বৈঠকের পরই পরিস্থিতি বদলাতে শুরু করে। সরকার এনটিএ পুনর্গঠন, প্রশ্নপত্র ফাঁস বিরোধী আইন আরও কঠোর করা, শিক্ষা সচিব বদলি এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিলেও আন্দোলনকারীরা অনড় ছিলেন। আন্দোলনের এই সাফল্যকে শিক্ষার্থীদের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, এটি ভারতের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রথম বড় পদক্ষেপ। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের জন্য একটি সতর্কবার্তা। এটি ভারতের শিক্ষার্থীদের এবং বিরোধী দলের বার্তা যে আপনারা এতদিন যেভাবে দেশ চালিয়েছেন সেভাবে আর চলতে পারে না। ভারত আপনাদের ব্যক্তিগত জমিদারি নয়, এটি আপনাদের সম্পত্তি নয়। এই দেশ ভারতের জনগণের, ভারতের সংবিধানের।
if you carry on down this path. ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীরা নিজেরাই আন্দোলনস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করেন। দিল্লি, চণ্ডীগড়, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন শহরে মিষ্টি বিতরণ, বিজয় মিছিল, জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে উদযাপন করেন শিক্ষার্থীরা। কয়েক সপ্তাহের এই আন্দোলনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটগুলোর একটি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতার বিক্ষোভে গণমাধ্যম কর্মীদের উপর হামলার অভিযোগে পশ্চিমবঙ্গে সদ্য পাশ হওয়া গুন্ডা দমন আইনে প্রথম মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছে কলকাতা প্রেস ক্লাব। অন্যদিকে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাজপথে নেমে পুলিশের বাধার অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে শুক্রবার কলকাতায় বামপন্থী ও কংগ্রেস সমর্থিত যুব ও ছাত্র সংগঠনের ডাকে বিক্ষোভে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। ওই মিছিলেই গণমাধ্যম কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে আহত 7 সাংবাদিককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সদ্য পাশ হওয়া গুন্ডা দমন আইনে প্রথম মামলা হয়েছে। হামলায় জড়িত সন্দেহে 71 জনকে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। টার্গেট করে সাংবাদিকদের, কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি। আমাদের নির্দেশও তাই ছিল। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিকেলে কালো ব্যাজ পরে প্রতিবাদে মিছিল করেন কলকাতা প্রেস ক্লাবের সদস্যরা। এর আগে বিধানসভার সদস্যরাও ঘটনার নিন্দা জানান। সাংবাদিক এবং বিশেষত মহিলা সাংবাদিকদের চিহ্নিত করে তাদের আক্রান্ত করেন, তীব্র আক্রমণ তাদের উপরে হয়। বহু সাংবাদিক, মহিলা এবং পুরুষ সাংবাদিক আহত হন। বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন ককরোচ জনতা পার্টির সদস্যরা। অছাত্ররা গুন্ডামি করবে বলে ছাত্রদেরকে সামনে রেখে এই মিছিলে ঢুকেছিল, তাদেরকে চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এদিকে কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির প্রতিবাদে শনিবার সিআইটি রোডের পদ্মপুকুর থেকে প্রতিবাদ মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুমতি ছাড়া মিছিল আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। মমতার অভিযোগ, পুলিশের বাধায় নির্ধারিত কর্মসূচি পালন করা সম্ভব হয়নি এবং ধাক্কাধাক্কিতে হাতে আঘাত পেয়েছেন তিনি। আমাকে ঘিরে ধরে পুলিশের বর্বরোচিত আক্রমণ হয়েছে। এইটুকু আমার হাতটা দেখলে বুঝতে হবে যে আমাকে কিভাবে আমার হাত টেনে ধরেছিল। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সন্তোষ প্রকাশ করেছে কলকাতার ককরোচ জনতা পার্টি। দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশ পেলে কলকাতায় আবারও রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ঘোষণাও দিয়েছে সংগঠনটি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানলের বিস্তার থামছেই না। স্পেন ও ফ্রান্সের নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় লাখো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, শত শত দমকল কর্মী, যুদ্ধ বিমান ও হেলিকপ্টার নামানো হলেও তীব্র গরম, খরা ও দমকা হাওয়ায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এদিকে কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতেও বজ্রপাতের পর একের পর এক দাবানল ছড়িয়ে পড়েছে। স্পেনের পূর্বাঞ্চলের সিয়েরা দে এসপাদায় স্থানীয় সময় শনিবার নতুন করে একাধিক স্থানে দাবানল ছড়িয়ে পড়ে। বনাঞ্চল, পাহাড়ি এলাকা ও সড়কের পাশের গাছে ছড়িয়ে পড়ে আগুন। হেলিকপ্টার ও বিমান থেকে পানি ও অগ্নি নির্বাপক রাসায়নিক ছিটিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে কঠোর লড়াই করছেন দমকল কর্মীরা। প্রতিবেশী ফ্রান্সেও ভয়াবহ আকার নিয়েছে দাবানল। দক্ষিণ পশ্চিমাঞ্চলের লেপোর্জ এলাকায় অন্তত 109টি বাড়ি ও বহু যানবাহন আগুনে পুড়ে গেছে। ক্যাপ ফেরে উপদ্বীপ ঘিরে ছড়িয়ে পড়া আগুনের কারণে প্রায় 1,97,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমবারের মতো A400M সামরিক পরিবহন বিমান মোতায়েন করেছে ফ্রান্স। একই সঙ্গে প্রায় 20 টন অগ্নি নির্বাপক রাসায়নিক বহনে সক্ষম এই বিমান দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নির্দেশে সেনাবাহিনী উদ্ধার ও অগ্নি নির্বাপন অভিযানে যুক্ত হয়েছে।
অন্যদিকে কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতেও দাবানল পরিস্থিতির অবনতি হয়েছে। গত এক সপ্তাহে প্রায় 34,000 বজ্রপাতের পর প্রদেশ জুড়ে অন্তত 90টি দাবানল সক্রিয় রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। জমকালো আয়োজন উন্মোচিত হলো সাফ চ্যাম্পিয়নশিপের লোগো, যেখানে উপস্থিত ছিলেন সাফের অন্তর্ভুক্ত 7 দেশের প্রতিনিধিরা। ঘরের মাঠে খেলা হওয়ায় শিরোপা জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী তপু মোরসালিনরা। আর জয়ের মানসিকতা থাকলেই সাফ জেতা অসম্ভব নয় বলে জানান লাল সবুজের কোচ থমাস ডুলি। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সাফ চ্যাম্পিয়নশিপ 8 বছর পর ফিরতে যাচ্ছে বাংলাদেশে। সেই সাফের অফিসিয়াল লোগো উন্মোচনে লাল সবুজ কোচ থমাস ডুলির সঙ্গে জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন ও মিডফিল্ডার শেখ মোরসালিন ছিলেন। সাফের অন্তর্ভুক্ত 7 দেশের প্রতিনিধিরাও। ভারতীয় হাই কমিশনারও ছিলেন অনুষ্ঠানে। এবারের সাফের লোগো সাজানো হয়েছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জীববৈচিত্র্যকে কেন্দ্র করে। জানা গেল অফিসিয়াল টাইটেল স্পন্সরের নামও। বিশ্বকাপের মাঝে বাংলাদেশের ফুটবল উন্মাদনা দেখেছেন সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল। সাফও সফলভাবে আয়োজিত হবে বলে প্রত্যাশা তার। বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল উন্মাদনা দেখেছি। এদেশের মানুষ ফুটবল খুব ভালোবাসে। আমরা শেষবার বাংলাদেশের ম্যাচে স্টেডিয়াম ভর্তি মানুষ দেখেছি। আশা করি এখানে সাফ সফলভাবে আয়োজিত হবে এবং উপযুক্ত সময়ে আমরা সাফ আয়োজন করতে যাচ্ছি। গেল 23 বছর ধরে একটি সাফের শিরোপার অপেক্ষায় আছে দেশের ফুটবল ভক্তরা। পরিকল্পনা মাফিক দল খেলতে পারলে দেশের মাটিতেই শিরোপা খরা কাটবে বলে বিশ্বাস লাল সবুজ কোচ ডুলির। আমরা টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ জিততে চাই। পরিকল্পনা অনুযায়ী খেললে শিরোপা জেতা একেবারেই অসম্ভব নয়। এই টুর্নামেন্টে ব্রাজিল, আর্জেন্টিনার মতো দল খেলছে না। এখানে যারা খেলছে তাদের সবার শক্তিমত্তা আমাদের সমানই। শুধু ফুটবলারদের মাঝে জয়ের মানসিকতা ও হাল না ছাড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আশা করি এবারই সাফের শিরোপা খরা কাটতে যাচ্ছে। ঘরের মাটিতে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে চায় তপু মোরসালিন। হামজা সমিতরা যোগ দেওয়ায় বেড়েছে দলের শক্তিও। এবারের আসরে বাংলাদেশের সাফ জয়ের বড় সুযোগ দেখছেন ফুটবলাররাও। আমাদের টিমে অনেক চেঞ্জিং আছে এবং অনেক নতুন প্লেয়ার, তার সাথে হামজা সমিতরাও অ্যাড হয়েছে, জায়ান অ্যাড হয়েছে, তার সাথে মনে হয় নতুন আরেকজন অ্যাড হতে পারে। তো ডেফিনেটলি উই আর ডিফারেন্ট টিম টোটালি। তো এখন ডিফারেন্ট লেভেলের ফুটবল আমরা খেলছি। তো আমরা আশা রাখি যে আমরা এবারে সাফটা ভালো করব এবং ডেফিনেটলি আমরা ম্যাচ 1 থেকে একদম লাস্ট ম্যাচ পর্যন্ত আমাদের পারফরমেন্স থাকবে অন্যরকমের। আমরা খুবই কনফিডেন্ট। আমাদের যে কোনো মূল্যে এবার আমাদের চ্যাম্পিয়ন হইতে হবে। এই প্রত্যাশা নিয়ে হয়তো আমরা খেলবো মাঠে, হয়তো কি আমরা এই প্রত্যাশা নিয়ে মাঠে খেলতে চাই। যে কোনো কিছুর বিনিময়ে আমরা জিততে চাই, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে ড্র। তবে ফিফার নিষেধাজ্ঞা থাকায় নেপালের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। হিমালয়ের দেশটির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে সাফ। যদিও নেপাল শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা না কাটাতে পারলে 6 দল নিয়ে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ ছাড়ার পরও আলোচনায় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগ। হাইকোর্টে বিএফআইইউ এর প্রতিবেদন। দুদককে তদন্তের নির্দেশ। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে নাহিদ সহ 3 সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ। আন্দোলন দমনে গণগ্রেফতারে নাজেহাল হন শিক্ষার্থী সহ বিরোধী দলীয় নেতাকর্মী। পানি আসে না, কিন্তু বিল আসে। এখানে সবাই আশেপাশে অনেকেই টিপকল বসাছে। ওয়াসার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিপটল বসাতে পারবে না। ওয়াসার লাইনে পানি না মিললেও গুনতে হচ্ছে বিল। সংকট থেকে বাঁচতে অনুমতি ছাড়াই বসানো হচ্ছে ডিপ টিউবওয়েল। ভূগর্ভস্থ পানি উত্তোলন বাড়লে বড় বিপর্যয়ের সংখ্যা। এই ছিল সকালের সময়ের পর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাবরিনা মজুমদার। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।